আর শুরুতেই নজর রাখতে হবে বীরভূমের দিকে, কেননা বীরভূমেই তো স্পষ্ট হচ্ছে তৃণমূলের অন্দরের কোন্দর। কেষ্ট ফিরতে এবার ফোঁস করে উঠলেন কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। পাঙ্গানিতে শোনা চুরি পরে বসে নেই, এমনই হুঁশিয়ারি শোনা গেল কাজল শেখের গলায়। এখন প্রশ্ন, কাজলের নিশানায় কে? 25 মাস পর জেল ফেরত অনুব্রত নাকি অনুব্রত ঘনিষ্ঠ অন্য কেউ? বীরভূমের মাটিতে সেই জল্পনাই এখন তুঙ্গে। আমি 75% খেতে আসেনি, আমি নদীর বাড়িগুলো পৌঁছে আসেনি। অনুব্রত বীরভূমে ফিরতেই শুরু তু তু ম্যা খেলা। নানুরের কর্মী সভা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য এবার কাজল শেখের। নাম না করে কাটমানি খোঁচা জেলা পরিষদের সভাধিপতি। পাশাপাশি পাঙ্গা না নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আমি 75% খেতে আসেনি, আমি নদীর বাড়িগুলো পৌঁছে আসেনি। নিজের জায়গা জোর করে দখল করতে আসেনি, আমি যে মানুষটার জায়গা জোর করে তোমরা দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এটাই আমাকে শিখেছেন। কার উদ্দেশ্যে এভাবে ফোঁস করে উঠলেন কাজল শেখ? অনুব্রত ফিরতেই কেন বালি থেকে পঞ্চায়েত থেকে টাকা তোলার কথা শোনা গেল কাজলের গলায়? যখন অনুব্রত মধ্য গগনে, তখন কাজল শেখ নানুরের 3টে অঞ্চলের বাইরে তাকে দেখা যেত না, এমনকি নানুর ছেড়েও পালাতে হয়েছিল। তখন অনুব্রতর হয়ে ওখানে রাজত্ব করত করিম শেখ। যখন অনুব্রত দিল্লি চলে গেল, मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। তখন করিম শেখের সঙ্গে, করিম শেখও দিল্লি গেছে, করিম শেখ নিয়মান ছিল, তখন কিন্তু রকেটের গতিতে উত্থান হয়েছে কাজল শেখের। কে কি বলছে আমরা জানি না, তবে বীরভূম অভিভাবকহীন ছিল, বীরভূম অভিভাবক ফিরে পেয়েছে, বীরভূম আবার নতুন সাজতে লেগেছে। বীরভূমের মানুষের উচ্ছ্বাস আবেগকে কাজে লাগিয়ে আবার সংগঠনটা একটা জায়গায় দাদা আনবেন। দায়িত্ব কে কি পেয়েছে না পেয়েছে আমি কি করবো, সে দায়িত্ব পেতেই পারে, একসঙ্গে নাও থাকতে পারি। অতএব আমাদের মধ্যে যে বিরোধ বা দ্বন্দ্ব এই ধরনের কিছু নেই। বীরভূমে স্পষ্ট হচ্ছে তৃণমূলের দ্বন্দ্ব, দাবি বিজেপি। মূল কংগ্রেসের যে গোষ্ঠীবাজি, যে লবিবাজি, কাজল শেখ যতদিন থাকবে, কেষ্টমণ্ডল যতদিন থাকবে ততদিন চলবে। যিনি বলেছিলেন যে খেলা হবে, সেই খেলা আমরা দেখছি আর খেলাটা অনুভব করছি, আনন্দ নিচ্ছি। এই দ্বন্দ্বে আরো ঘি ঢাললেন জেলা পরিষদের সভাধিপতি নিজে। এখনো অনুব্রতর সঙ্গে সাক্ষাৎ করেননি তিনি। তাদের দেখা হওয়া যে এখনই হচ্ছে না তা জানালেন কাজলি। কৃষি হলে শিশুদের মিটিং আছে, তারপর পূর্তের মিটিং আছে, তারপর অর্থের মিটিং আছে, তারপর কালকে শারীরিক চেক আপের জন্য কলকাতা যাবো। বুঝুন, আমার এইভাবে শিবির তৈরি করা থাকে, সর্বত এই থাকে। যখন অবসর পাবো, সময় পাবো, আমি কেন সারা বীরভূম জেলার মানুষই দেখা করতে যাবে। তাহলে কি অনুব্রতর সঙ্গে বাড়ছে কাজলের দূরত্ব? সেই জল্পনায় এখন তুঙ্গে। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আচ্ছা, শাসক দলের অন্দরে কোন খেলা চলছে? বীরভূমে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি এবার অন্য জেলাতেও, কেননা এবার দলের 2 কাউন্সিলর তার বিরুদ্ধে চক্রান্ত করছেন। গত 3 বছর ধরে তাকে অতিষ্ঠ করে তুলেছে। 120 কোটি টাকার দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কার হতেই 2 কাউন্সিলরকে কাঠগড়ায় তুললেন মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা। আর তা ঘিরে জলপাইগুড়িতে চরমে তৃণমূলের অন্দরের কোন্দল। শাসক দল থেকে বহিষ্কার হওয়ার পরে কি এবার ফোঁস করছেন বহিষ্কৃত প্রাক্তন এই চেয়ারম্যান? মাল পুরসভার চেয়ারম্যান কাউন্সিলর বিবাদে জলপাইগুড়িতে তুঙ্গে শাসক দলের কাজিয়া। 120 কোটি দুর্নীতির অভিযোগে চাপের মুখে তৃণমূল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে বালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে। আর দল থেকে বহিষ্কার হতেই তৃণমূলের 2 কাউন্সিলর পুলিন গোলদার এবং অজয় লোহারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হলেন তিনি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই 2 জন কাউন্সিলর পুলিন গোলদার, অজয় লোহার 21 সনেও এরা বিভিন্নভাবে দলকে মেলাইন করার চেষ্টা, ভোটে হারানোর চেষ্টা, সব রকম করেছে। আমাকে এই
5টা বছর একদম ফার্স্ট 3 বছর অতিষ্ঠ করে মেরেছে ওরা। প্রাক্তন চেয়ারম্যান তাঁদের বিরুদ্ধে মুখ খুলতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন দুজন তৃণমূল কাউন্সিলর। বললে হবে, উনি বড় বড় কথা বলছেন। তৃণমূলের প্রভাবশালী নেতা কোটি কোটি টাকার জমি বিক্রি করছে, এটা আমি বলছি না, এটা জেলা পরিষদ বলছে। এইভাবে কারো নাম নিয়ে আমরা যদি দলকে যদি ভুল করে যদি কেউ পৌরসভাতে বোর্ডে বসে চেয়ারম্যান হিসাবে আমরা যদি সেটা যদি ওনাকে ধরিয়ে দিতে চাই, তাহলে আমরা দল বিরোধী হয়ে গেলাম। ওনার বিরুদ্ধে এতগুলো কাগজ বের করব, উনি মালবাজারে থাকতে পারবেন না। একজন দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে তথ্য সহকারে তাকে বলা হয়েছে। এখন 120 কোটি টাকা না 120 টাকা, সেটা এখন তো আদালতে কেউ গিয়েছে। উনি আমার উপরে, অজয়ের উপরে দোষ চাপিয়ে উনি তো রেহাই পাবেন না। তো উনি যদি এতই সাধু পুরুষ, তাহলে দল ওনাকে সাসপেন্ড করলো কেন? মাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং দলের 2 কাউন্সিলরের গোষ্ঠী কোন্দলের জেরে বেজায় অস্বস্তিতে তৃণমূল। সুবীরের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজনীতির আবহ যখন গরম, তখনই আকাশেরও মুখ ভার। কেননা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, আর তার জেরে বৃষ্টি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুরেও। ঘাটালের বেশ কিছু এলাকা এখনো পর্যন্ত জলের তলায়। পানীয় জলের সংকট এখনো পর্যন্ত কাটেনি। জল পেরিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সেখানকার বাসিন্দারা। তারপরও আবার বৃষ্টি হওয়ায় আতঙ্কগ্রস্ত জেলাবাসী। সবে মাত্র জল নেমেছিল ঘাটালে, তার মধ্যেই ফের ভারী বৃষ্টি। এখনো জলমগ্ন ঘাটালের একাংশ। অনেক এলাকাতেই ডিঙি নৌকায় করে যাতায়াত করছেন বাসিন্দারা। জল না কমার জন্য সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা, পানীয় জলের সমস্যা। নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি, বাড়ছে আতঙ্ক। দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে, আর এর ফলেই জলস্তর বৃদ্ধি পেতে পারে শিলাবতী, কংসাবতী, ঝুমি সহ একাধিক নদীতে। আর যার ফলে কিন্তু ফের নতুন করে বানভাসী হতে পারে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। কংসাবতীর অ্যানিকেট ড্যাম থেকে ছাড়া হচ্ছে জল। কংসাবতী নদীর কি ভয়াবহ চেহারা, এবং সেই ছবিটাই আমার ক্যামেরা পার্সন মৃন্ময় তুলে ধরছে। ইতিমধ্যেই কিন্তু জল ধীরে ধীরে ছাড়া হচ্ছে এবং গোটা এলাকাটা নদী একেবারে কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। এবং নিম্নচাপের জেরে যদি জলস্তর বৃদ্ধি পায়, তাহলে কিন্তু নতুন করে প্লাবিত হতে পারে দেবরা, পিংলা, খড়গপুর গ্রামীণের বেশ কিছু এলাকা। পুজোর আগে ফের বৃষ্টিতে ভাসতে পারে ঘাটাল। যে পরিস্থিতি বর্তমানে রয়েছে তার কোনো অবনতি হয় কিনা, গ্রাউন্ড জিরো থেকে সেদিকেই নজর রাখবো আমরা। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। ঘাটালের ভয়াবহ পরিস্থিতি ছবি দেখাচ্ছিলাম। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে চলছে নাগাড়ে ভারী বৃষ্টি। বন্যা পরিস্থিতির অবনতি না হলেও এখনো পর্যন্ত জলমগ্ন বহু গ্রাম। নতুন করে বৃষ্টির জেরে পুজোর আগে ফের ভাসার আশঙ্কা দেখা দিয়েছে। আর সেই আতঙ্কে এবার সিঁদুরে মেঘ দেখছেন পাঁশকুড়া, আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও নতুন করে বৃষ্টি হওয়ায় আতঙ্ক বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। জলে ডুবে একাধিক চাষ জমি, নষ্ট হয়েছে ধান সহ অন্যান্য ফসল। মাথায় হাত ফুল চাষিদেরও। আমরা আছি গত বুধবার যে বাঁধ ভেঙেছিল কাঁসাই নদী, সেইটা থেকে আজ পর্যন্ত এখনো আমাদের রাস্তাতে এগাঁঠু জল। একটু যেও কমেছিল, আবার কালকে যে জল ছেড়েছে কংসাবতী ব্যারেজ, তার ফলে যেটুকু বাঁধার কাজ চলছিল সেটা পেন্ডিং রয়ে গেছে। ধনঞ্জয়পুর গ্রামে 3 দিন ধরে বন্যা দুর্গতদের জন্য খাবারের ব্যবস্থা করেছে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন। প্রথম দিন আমরা ডিম, ভাত, সবজি খাইয়েছি। আজকে আমরা বৃহস্পতিবার বলে নিরামিষ খাওয়ানো হচ্ছে। আগামীকাল একটু চিকেনের ব্যবস্থা করেছি। গ্রামবাসীকে আমরা মাংস কালকে খাওয়াবো। জল কমতে না কমতে ফের বৃষ্টি আরামবাগ জুড়ে। দুশ্চিন্তায় সাধারণ মানুষ। এলাকার মানুষ এবং বন্যা কবলিত মানুষ তারা যেটা আশঙ্কা করছেন যে নতুন করে আবারও তারা বন্যায় ভাসবেন, ব্যাপকভাবে আবারও ক্ষয়ক্ষতি হবে। বিশেষত খানাকুল যে বন্যা কবলিত হিসেবে পরিচিত, সেই খানাকুল সহ পুরসুরা এবং মহকুমার বিভিন্ন এলাকায়
লাগাতার বৃষ্টিতে জল বেড়েছে ময়ূরাক্ষী নদীতে। সিউড়ি তিলপাড়া জলাধার থেকে ছাড়া হয় 3000 কিউসেক জল। অন্যদিকে ব্রাহ্মণী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বৈধরা ব্যারেজ থেকে নতুন করে 3573 কিউসেক জল ছাড়া হয়েছে। টানা বর্ষণ পুরুলিয়াতে, তার জেরে বুধবার রাতে বাসুদেবপুর গ্রামে হঠাৎই মাটির দেওয়াল ভেঙে পড়ে। আহত হন বাড়ির 2 মহিলা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি এক। রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদেও নাগারে বৃষ্টি, আর সেই নাগারে বৃষ্টিতেই ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে গঙ্গার জলস্তর। প্রবল জলস্রোত গঙ্গায়, আর তাই বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো ধুলিয়ান পার্লালপুর ফেরি সার্ভিস। ফেরি চলাচল বন্ধ হয় এদিন ব্যাপক সমস্যায় পড়েছেন মালদার কয়েকজন পরীক্ষার্থী। পরে শামশেরগঞ্জের পুলিশের সহায়তায় ফরাক্কা ব্রিজ দিয়ে পরীক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। গঙ্গার মাছ ধরাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে শুরু হয়েছে প্রশাসনিক নজরদারি। দুপুরের পর থেকে বন্ধ হয়েছে প্রশাসনের নির্দেশে। খারাপ আবহাওয়া এবং গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ওয়েদার ঠিক হলে, জল যদি কমে, তাহলে আবার পুনরায় চালু হবে। যেভাবে নাগারে বৃষ্টি চলছে তাতেই হুহু করে জল ঢুকছে একাধিক গ্রামে। জলের তলায় বিস্তীর্ণ এলাকা, বিভীষিকাময় পরিস্থিতি গোটা এলাকা জুড়ে। মালদার মানিকচকের ভূতনি জুড়ে শুধুই জলছবি। গত 10ই অগাস্ট ভূতনির 3টি অঞ্চল পুরোপুরি প্লাবিত হয়ে গিয়েছিল। সেই জল যখন একটু একটু করে নামতে শুরু করে, তখন আবার ভারী বৃষ্টি, আর তখনই নতুন করে প্লাবন, যা ভাসিয়ে দিল ভূতনির বাসিন্দাদের পুজো প্রস্তুতি। দেখুন সেই ছবি। মানিকচকের ভূতনির হিরানন্দপুর এই এলাকা আজকে জলমগ্ন। 8500 মানুষ আজকে জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে। কবে এই জল কমবে সেটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে এখানকার মানুষ, সামনে দুর্গাপুজো, শারদ উৎসব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জলের মধ্যেই মণ্ডপ কিন্তু করা হয়েছে এবং এই জলের মধ্যেই দেবী মূর্তির কাজ কিন্তু শুরু হয়েছে। পুজো নিয়ে যখন সাজো সাজো রব হওয়ার কথা, তখন চারিদিকে জল থই থই করছে। যাযাবর দশা বাসিন্দাদের। ঘরবাড়ি জলের তলায়, ঠাঁই হয়েছে স্থানীয় স্কুলে। জলে ভাসছে সোনার ধান। পুজোর আনন্দ নয়, বন্যার আতঙ্ক তারা করছে ভূতনি বাসাকে। দুর্গাপুজো তো হয়, দেখুন কিভাবে হবে। পুরোটা তো নদীতে জল চলে এসেছে, বন্যা হয়ে গেছে চারিদিকে। আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে, স্কুলে এসে সবাই দাঁড়িয়ে আছে। মণ্ডপ ভেসে গেছে। দুর্গাপূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা, সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে। এখন তো অনেক জল ওখানে মণ্ডপের উপরে জল। মাকে বলছি কি সব পরিষ্কার করে দেখ জল টল, আমাদের যেন পূজাটা হয়। পুজো তো বন্ধ দেওয়া যাবে না, পুজো তো হবে। ভূতনির 3টি অঞ্চল জুড়ে বারোয়ারি পুজো সহ মোট 29টি পুজো হয়। তার মধ্যে 22টি পুজো সর্বজনীন। কিন্তু এবার কিভাবে পুজো হবে? একে বৃষ্টি, তার উপর গঙ্গা ফুঁসছে। আমাদের ভূতনির প্রায় 2 লক্ষাধিক লোক এখন জলমগ্ন। হিরানন্দপুর অঞ্চলের প্রত্যেকটা জায়গায় জলের তলায়। আশা করছি কয়েকদিনের মধ্যেই গঙ্গা নদীর জল অনেকটা নামতে শুরু করবে। না নামলে আমাদের সেই শুকনো জায়গাতে গিয়ে কোথাও বাঁধের উপরে হোক বা কোথাও ব্যবস্থা করতে হবে, কিন্তু পুজো হবে। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের বন্যা পরিস্থিতি ভূতনিতে। আবারও হু হু করে জল ঢুকতে শুরু করেছে। এবারে গঙ্গার সঙ্গে তাল মিলিয়ে ভূতনিকে ভাসাচ্ছে ফুলহারও। পুজোর আগে জলবন্দী দশা ঘুচবে? মায়ের আরাধনায় প্রাণ খুলে মাতবেন বাসিন্দারা? এই প্রার্থনাই এখন ভূতনি জুড়ে। তবে যদি জল না কমে, তাহলে কিন্তু দেবী মূর্তিকে এখান থেকে সরিয়ে উঁচু জায়গায় গিয়ে তারা মায়ের পুজো, দেবী মায়ের পুজো করবেন, তেমনটাই কিন্তু জানাচ্ছেন। মালদার এই হিরানন্দপুর থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।